নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট তো ভালোই আছে দেখছেন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা পরিষ্কার একটা কথা বলি আগে, যে কালকে যেটা দেখেছি, এখনও কে কোন দপ্তর পেয়েছে আমি দেখিনি, কিন্তু যে 71 জন মন্ত্রীর যে লিস্ট যেরমভাবে পাওয়া গেছে, যেরমভাবে সাজানো হয়েছে, তাতে মনে হয়েছে যে আগের বারের মতোই নরেন্দ্র মোদী ইন ফুল কন্ট্রোল। এই যে মন্ত্রিসভাটা, তার পুরো কন্ট্রোল নরেন্দ্র মোদীর হাতে আছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। যদিও ইটস টু আর্লি টু সে, এখনও কাউন্সিল অফ মিনিস্টার্স কে কোন ডিপার্টমেন্ট পাবে আমি জানি না, বাজেটটা এখনও আমি দেখিনি, তবু যেন কোথায় যেন মনে হচ্ছে মার্কেটও সেরকম একটা ভাবছে যে হয়তো বা সেই জন্যই দেখছেন মার্কেট যেই আপ সুইংটা নিয়েছে, প্রায় 300-র কাছে আমরা হোল্ড করছি, 200-300-র কাছাকাছি। সামান্য আজকে কিছু কারেকশান হয়েছে শেষের দিকে যেটা দেখে মনে হলো সেটা হচ্ছে কারেকশান যে শুধু টানা 21,100 লো করার পর যে আমরা 23,300 মানে প্রায় 2200 পয়েন্ট ফ্রম দ্য লো অফ রেজাল্ট ডে থেকে আমরা বেড়েছি, তার জন্য নয়। আপনি যদি ওয়ার্ল্ড মার্কেটে দেখেন, আগের দিন জব ডাটা আসার পর মার্কেট, জব ডাটাটা ভালো এসছে, কিন্তু জব ডাটা যখনই ভালো আসে ব্যাপারটা কি হয়, মার্কেটের ভাবনা চিন্তাটা একটু আলাদা রকম। যেরকম ধরুন সাধারণত কি হয় যে স্ট্রং ডাটা যদি আসে আমরা ভাবি মার্কেট ওপরে যাবে, কিন্তু এইখানে কি হচ্ছে, যখনই স্ট্রং ডাটা আমেরিকা থেকে আসছে তখন মার্কেট কি ভাবছে যে যেহেতু স্ট্রং ডাটা আছে তাহলে মনে হয় আমেরিকার রেট কাট হবে না, ডাটা স্ট্রং, তো রেট কাট করার প্রয়োজন নেই। রেট কাট কখন প্রয়োজন? যদি দেখা যায় যে ইকোনমি ধীরে চলছে, একটু বুস্ট করার প্রয়োজন আছে, তখন রেট কাটের প্রয়োজন। কিন্তু যদি এখানে থেকেও যদি ইকোনমি ভালো চলে, যদি চাকরির সৃষ্টি হয়, আপনার ইনফ্লেশনটা আস্তে আস্তে ঠিক জায়গায় আসছে, তাহলে তো এই মুহূর্তে রেট কাটের কোনো প্রয়োজন পড়ছে না। আবার ইনফ্লেশনও যতটা কমবে ভাবছে ততটা কমেনি, আবার এদিকে জব ডাটা ঠিকঠাক। তো এইটাকে মার্কেট ফর দ্য টাইম বিং একটু ওই দিক দিয়ে নেগেটিভ হিসেবে নিয়েছে। যদিও ওদের একটা সার্ভে হয়, আপনাদের বলেছি যে সার্ভেটা প্রতি সপ্তাহে চেঞ্জ হয় যে কবে রেট কাট হতে পারে, সেই সার্ভেতে এখন দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে রেট কাটের ক্ষেত্রে 58% লোক মনে করছেন যে সেপ্টেম্বরে রেট কাট হতে পারে, মানে মেজরিটি। 42% যথারীতি মনে করছেন না, হবে না সেপ্টেম্বরে, কিন্তু 58% লোক মনে করছেন সেপ্টেম্বরে রেট কাট হতে পারে। কদিন আগে এটা আরও নিচে ছিল, 20-22 ছিল, সেখান থেকে 68% অবধি উঠেছিল, সেটা এখন আবার 58% এসে দাঁড়িয়েছে। কালকে হঠাৎ করে দেখবেন 17 বেসিস পয়েন্ট বন্ড ইল্ড পড়ে গেছে, আবার এদিকে 1% প্রায় ডলার ইন্ডেক্স রান করেছে। তো এইগুলো ফর দ্য টাইম বিং একটু নেগেটিভ ফর মার্কেট, শেয়ার মার্কেটের জন্য একটু নেগেটিভ। মানে বলতে পারেন যে হেল্পটা আমরা পাচ্ছিলাম বিদেশ থেকে, সেই হেল্পটা একটু কম আছে আজ গতকালের ডাটা অনুযায়ী। এবং আজকে যদি দেখে থাকেন দেখবেন আজকে ইউরোপিয়ান মার্কেটগুলো সব 0.5 থেকে 1% নেগেটিভে খুলেছে। মানে মনে হচ্ছে যেন ইউরোপিয়ান একটু স্লাগিশ, ইউরোপিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড মার্কেট একটু স্লাগিশ, আমার যেটা মনে হয়েছে। আজকে যদিও হংকং আর চায়নার মার্কেট বন্ধ ছিল। এবার যদি আমাদের মার্কেটের দিকে তাকান, আমরা অলরেডি যথেষ্ট রান করেছি। ব্যাকড বাই প্রথমে ডিআইআই, এফআইআই বেচছিল, এবং শুক্রবারে আবার এফআইআই দেখবেন যে স্টক ফিউচার্স এবং নিফটি ইন্ডেক্স ফিউচার প্রচুর কিনেছে, প্রায় 10,000 কোটি টাকার মতো। তো শুক্রবারে আবার হাত খুলে বাই করেছে এফআইআই। তো এখন ব্যাপার কি, সবাই তো একটা টেনশান হচ্ছে যে ধরুন এফআইআই লং পজিশান ছিল মাত্র 13%। তা 13% লং পজিশান, দুটো প্রবলেম হয়। একটা হচ্ছে যদি শর্ট থাকে তাহলে শর্ট কোথায় গিয়ে কাটবো, কতটা আরও লস দেবে। সেকেন্ডলি যদি লং পজিশান কম থাকে তো ফোমো এসে যায়। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, যেটা আমার আপনার মধ্যেও আছে। আমি বৃহস্পতিবার বেঁচেছি, আমি দেখছি শুক্রবারও মার্কেট বেড়েছে, তো আমার মধ্যে হয়তো মনে হচ্ছে তাহলে কি আমি বেচে ভুল করলাম। তো এই যে ফিয়ার অফ মিসিং আউট, যে রানটা হচ্ছে আমি সেই রানটা পাচ্ছি না, এইটাও আপনাকে অনেক সময় ট্রিগার করে নতুন করে শেয়ার কেনবার জন্য। তো এটা একটা ব্যাপার, এইগুলো একটু থাকবে। এবার দেখা যাচ্ছে কি, আরবিআই যদি পলিসিটা আপনি ভালো করে দেখেন, তো আরবিআই পলিসিতে এমনিতেও কোনো চেঞ্জ নেই, যেটা আমরা ভেবেছিলাম আনচেঞ্জ থাকবে, এবং আনচেঞ্জই আছে। কিন্তু সামান্য একটা কিছু ব্যাপারে গভর্নর দাস বলেছেন যে এনবিএফসিগুলো যে পরিমাণ হিউজ টাকা ইন্টারেস্ট হিসেবে নিচ্ছে, সেদিকটা আমরা লক্ষ্য রাখছি।
মানে এনবিএফসির ইন্টারেস্ট রেটটা অনেক সময় খুব বেশি হাই হয়ে যায়, তো সাধারণ মানুষ তার জন্য দুর্ভোগে পড়েন, সেই জিনিসটা দেখছে। তা সেটা যদি সত্যি করে দেখা হয় তাহলে এনবিএফসি যে প্রফিট মার্জিনটা এনজয় করতো সেই প্রফিট মার্জিনটা এনজয় করতে পারবে না। সে ফর যে এনবিএফসি ফর দ্য টাইম বিং নেগেটিভ। আমি আরবিআই যে পলিসির ইয়েতে বলছি, এনবিএফসি নিয়ে একটু সাবধানে থাকবেন, নেগেটিভ। এনবিএফসি নেগেটিভ হলে ব্যাংকের পক্ষে সেটা ভালো হয়, ব্যাংক ভালোও আছে। যদিও ব্যাংক নিফটি দেখবেন আজকে 49,800 লাস্ট মোমেন্টে ভেঙে বন্ধ করেছে, 780-তে মনে হয়। তো 49,500-র নিচে 49,300, 49,100, 48,950, 48,850 থেকে 950, এরা মাল্টিপল সাপোর্ট আছে। তো 48,800 থেকে 49,500-র মধ্যে অনেকগুলো সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটির আছে, দেখা যাক কোথায় নেয়। আর নিফটির সাপোর্ট বলতে গেলে আছে 23,100 থেকে 23,200, মেনলি 23,100 ধরুন, 23,100-তে স্ট্রং সাপোর্ট আছে। তো দেখা যাক নিফটি কোথায় সাপোর্ট নেয়, এবং একটা ছোট কারেকশান সেটা খারাপ নয় মার্কেটের পক্ষে। কারেকশান তো কোনো দিনই ভালো নয়, যাতে দাম পড়ে যায় সেটা ভালো বলি কী করে, কিন্তু যেহেতু টানা বেড়েছে একটা ছোটো কারেকশান আবার নতুন লোককে ঢোকবার সুযোগ দেবে আর কি। তবে দেখা যাক সেই কারেকশানটা এখানেই থামে না আর একটু প্রলং হয়, সেটা পরবর্তীকালে দেখতে হবে। কাউন্সিল অফ মিনিস্টার্স তাদের অ্যালোকেশন অফ ডিপার্টমেন্ট হবার পরে সেটা আমরা বুঝতে পারবো। ইমিডিয়েটলি শেয়ারের মধ্যে যদি বলতে পারেন যা চলছে মোটামুটি একই জায়গায় সমস্ত শেয়ার। আইটি তো বারবারই আপনাকে বলছি, আইটি ইজ ফ্লেয়ার অফ নেক্সট ইয়ার, মানে 1 বছর ধরে এই আইটিটা ভালো থাকবে বলে আমার ধারণা। তাই আইটি একটু নিচে পেলে কিনতে পারেন অবশ্যই, বিশেষ করে বড় শেয়ারগুলো ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক। একটু কারেকশান ওপর থেকে একটু নিচে 2-2.5% নিচে হলে ওগুলো আবার আপনি এন্টার করতে পারেন। টেক মাহিন্দ্রা ভালো হওয়ার কারণ হচ্ছে, আগের দিন বলছিলাম যে যেসব কোম্পানি ইউরোপ, যাদের ব্যবসা ইউরোপে আপনারা দেখেছেন ইউরোপ সেন্ট্রাল ব্যাংক রেট কাট করেছে 0.25, মানে ইউরোপের ক্ষেত্রে সেটা ভালো। তাহলে ইউরোপ যদি ভালো হয় সেক্ষেত্রে ইউরোপের ম্যাক্সিমাম ব্যবসা ইন্ডিয়ার যে কোম্পানিগুলো করে সেরকমভাবে যদি খোঁজেন তাহলে আপনি কিছু কোম্পানি পাবেন। ইউরোপে ম্যাক্সিমাম ব্যবসা করে কে? টেক মাহিন্দ্রা টোটাল রেভিনিউ প্রায় 80% ইউরোপ থেকে আসে। আরেকটাকেই করে মাদারসনের 80%-এর ওপর রেভিনিউ ইউরোপ থেকে আসে। তো এইসব শেয়ারগুলোর দিকে একটু আপনি নজর রাখতে পারেন, ইউরোপ যেহেতু যদি ভালো হয়। এটা একটা দিক গেল। এবার আজকে দেখবেন যে মেটাল ওপর থেকে হয়তো একটু সামান্য কারেক্ট হতে পারে, সেটার দিকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। তেল অনেক দিন ধরে একই জায়গায় চলছে, তা তেল যদি $80-এর নিচে থাকে এটা তো ভালোই আছে, কিন্তু তেল যদি হঠাৎ করে কোনো কারণে বাড়ে সেটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। এই যে কাশ্মীরে একটা টেরর অ্যাটাক হয়েছে, এই টেরর অ্যাটাকের এগেনস্টে ভারত যদি কোনো স্টেপ নেয় সেইটা একটা টেনশন বাড়াতে পারে। আমি জানি না যদি বড় কোনো স্টেপ হয় আবার আগেকার মতো সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের, আমি জানি না কিছু হবে কি না, কিন্তু যেহেতু হয়েছে সেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এগেনস্টে কোনো ব্যাপার হচ্ছে কি না। তাইওয়ান এবং চীনের টেনশন ক্রমশ আস্তে আস্তে বাড়ছে, ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে। মার্কেট নেভারদেলেস মার্কেট ঠিক আছে, যতক্ষণ আপনি 22,500-র ওপরে আছেন আপনি ভাববেন আপনি ঠিক জায়গায় আছেন। 22,000 আমি বলেছিলাম যে যদি মোদি গভর্নমেন্ট ফুল সুইংয়ে না আসে সেক্ষেত্রে 22,600 থেকে 22,800 আসতে পারে, কিন্তু নিফটি 21,100 থেকে ঘুরে আবার নতুন জায়গা। তাহলে আমরা ভেবেছিলাম যে 22,500 থেকে 800-র মধ্যে হয়তো সময় নিয়ে তারপর নতুন হাই করবে। অলরেডি মার্কেট নতুন হাই করে দিয়েছে। এখন এই জায়গা থেকে যদি 2-3% কারেকশানটা খুব স্বাভাবিক বলে আমার মনে হয়, যদি হয়ে থাকে হতে পারে, কিন্তু যদি 23,200-র নিচে মার্কেট না যায় সেক্ষেত্রে কিন্তু 23,800 অবধি মার্কেটের টার্গেট হতে পারে। এবং ব্যাঙ্ক নিফটি যদি 49,000 না যায় সেক্ষেত্রে 50,800 থেকে 51,200 অবধি ব্যাঙ্ক নিফটি যেতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 49,000-এর নিচে 48,675 থেকে 48,800 খুব স্ট্রং সাপোর্ট জোন, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। এবং নিফটির ক্ষেত্রেও 22,400 থেকে 22,500 খুব ভালো সাপোর্ট জোন, ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এগুলো অনেক নিচে, এগুলো জাস্ট একটা আপনাদের বলে দিচ্ছি যে কোন জায়গা অবধি, যেহেতু মার্কেটের যে ধরনের ভোলাটিলিটি 500-700 পয়েন্ট তো কোনো ফ্যাক্টর হচ্ছে না, যখন যেদিকে যাচ্ছে প্রতিদিনই দেখবেন ভোলাটিলিটিটা প্রচুর আছে। হয়তো আগের থেকে ভোলাটিলিটি কমেছে, হয়তো যেটা ছিল রেজাল্ট ডেতে
1000 পয়েন্টের নিফটি এদিক ওদিক, পরের দিন সেটা 400 পয়েন্ট হয়েছে, তারপর দিন 300 পয়েন্ট হয়েছে, আজকে হয়তো সেটা 100-150 পয়েন্টের হয়েছে, কিন্তু এই ভোলাটিলিটিটা প্রতিদিনই মার্কেট দিচ্ছে। সেই জন্য সাবধানে কাজ করবেন। মার্কেট ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে আমি যতক্ষণ না বাজেট হচ্ছে নতুন করে কোনো বড় ইনভেস্টমেন্টে যাব না, বাজেটটা দেখে নেব, তারপরে চিন্তা করব যে নতুন কী ধরনের কোন সেক্টরে কীরমভাবে আমার পোর্টফোলিও তৈরি করা যাবে, এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আমার যেটা মনে হচ্ছে একটা মোটামুটি একটা আইডিয়াল ছোট একটা পোর্টফোলিও সাধারণের জন্য কীরকম হতে পারে, সেটা বাজেটের পর আমি এখানেও আপনাদের দেবো। তো ওয়েট করি। এই কদিনের মার্কেট আমার যতদূর আইডিয়া তাতে নিচে 22,500, ওপরে 23,800, এই বড় 1300 পয়েন্টের রেঞ্জে ঘোরাফেরা করবে বলে আমার মনে হয়। এখন দেখা যাক মার্কেট কি বলে। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।